করোনায় 50 ভাগের বেশি সক্ষমতা কমেছে বিমান সংস্থাগুলোর। বিভিন্ন চার্জ সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। বাণিজ্য বাড়াতে কুড়িগ্রামের চিলমারিতে নদী বন্দরের উন্নয়ন প্রকল্প অনুমোদন। কর্মকর্তাদের প্রশিক্ষণ 10 মাস করার নির্দেশনা। খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে মে মাসে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে 5.26%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। করোনায় ব্যবসা না থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বেসরকারি বিমান সংস্থাগুলোর 50 ভাগের বেশি সক্ষমতা কমে গেছে, এ দাবি ব্যবসায়ীদের। এ অবস্থায় অ্যারোনটিক্যাল, নন অ্যারোনটিক্যাল ও অন্যান্য চার্জ মওকুফের দাবি তাদের। এছাড়াও বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব না থাকায় লোকসান মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। করোনার প্রথম ঢেউয়ের ক্ষতি কাটিয়ে না উঠতেই বিমান পরিবহনে লেগেছে মহামারীর দ্বিতীয় ধাক্কা। ফলে অনেকটা ধুকে ধুকে চলছে এয়ারলাইন্স ব্যবসা। এছাড়াও নানা কারণে এ পর্যন্ত 10টি বেসরকারি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। তাই মাত্র 2টি বেসরকারি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হচ্ছে। এয়ারলাইন্স ব্যবসায়ীদের দাবি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের অ্যারোনটিক্যাল, নন অ্যারোনটিক্যাল সহ বিভিন্ন চার্জ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। তাই লোকসান কমাতে এসব চার্জ সমন্বয়ের দাবি তাদের। রিডিউস করার দাবি করতে করতে আসলে অনেক এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বাট এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যদি অপারেশনে টিকে রাখতে হয়, প্যান্ডেমিকের সিচুয়েশনে যদি সারা ওয়ার্ল্ডে অন্যান্য এয়ারলাইন্স গুলোর সাথে যদি কম্পিটিশন করার মধ্যে রাখতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এইসব চার্জেস গুলো রিডিউস করার প্রয়োজনীয়তা রয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরাও বলছেন, সরকারের নীতি সহায়তা ছাড়া দেশের এয়ারলাইন্স ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। তাই জ্বালানির দাম কমানো সহ পরিচালনা ব্যয় সমন্বয়ের দাবি বিবেচনায় নিতে হবে। ডোমেস্টিক ফুয়েলের ওপর যে ভ্যাট এবং ট্যাক্সটা আছে এটা অত্যন্ত বেশি, প্রায় 30-33%। অর্থাৎ এখানে ডোমেস্টিক ফুয়েল ব্যবহারে আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। এইটা একটা ভ্যাট যদি নিতেই হয় 5-6% ভ্যাট নিতে পারতেন, কিন্তু এইটা একটু রহিত করা উচিত বলে আমরা মনে করি। তাদের চাহিদা মোতাবেক আমরা হ্যাঙ্গার তৈরি করেছি এবং হ্যাঙ্গারের যে ভাড়ার কথা তারা কনসার্ন দেখিয়েছে ওইটা সহনীয় করার জন্য আমরা আলোচনা করছি। আমরা দেখছি যে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে কীভাবে উন্নয়ন করা যায়, এখানে আমরা ব্যবসায়ী বৃত্তি দেখছি না। করোনায় ব্যবসা কমে যাওয়ায় বেসরকারি এয়ারলাইন্সের পাশাপাশি সরকারি বিমান সংস্থা বাংলাদেশ বিমানেরও 43% সক্ষমতা কমে গেছে বলেও জানান সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের এভিয়েশন খাতে করোনার প্রভাব নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। গত বছর থেকে চলতি বছরে পরপর করোনার 2বার ধাক্কা। এই 1.5 বছরে আসলে এভিয়েশন খাত কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আপনারা মনে করছেন? দেখুন, গত বছর করোনাকালীন এবং এই বছর যেটা চলছে, এতে প্রায় 60% লোড কমে গেছে। এটা বিশাল একটা ক্ষতির মুখে আমরা দাঁড়িয়েছি, বিশেষ করে বেসরকারি বিমান সংস্থাগুলো। আপনারা যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু এবার আশা করেছিলাম যে বাজেটে একটা কিছু আমাদের এয়ারলাইন্স গুলোকে বেল আউট করার কিছু একটা প্রোগ্রাম থাকবে, কিন্তু আনফরচুনেটলি আমরা সেটা পাইনি। গত বছর আমরা দেখেছিলাম যে 6 মাসের জন্য ল্যান্ডিং চার্জ মওকুফ করা হয়েছিল, কিন্তু এই বছর সেটার কিছুই আমরা দেখলাম না। যদিও এবার বাজেটে কিছু আপনার সংস্থার কিছু বাড়ানো হয়েছে, 4.5 কোটি টাকার মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশ বিমানের উপরে কিছু কথা বলেছেন, আর বলেছেন 3rd টার্মিনাল এবং 3টি বিমানবন্দরের উন্নয়নের কথা। কিন্তু এই যে ব্যাপক যে ক্ষতিটা হয়েছে, যারা আজকে এয়ারলাইন্স গুলো প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে, এগুলোকে কিভাবে বেল আউট করা যায় সেটা কিন্তু কিছুই বলা হয়নি। আমরা কিন্তু বিশেষ কয়েকটা আমরা এনবিআর সাথে মিটিংয়ে আমরা কিছু আমাদের দাবি পেশ করেছিলাম, যেমন আমাদের ল্যান্ডিং চার্জ গুলো এবং নন অ্যারোনটিক্যাল চার্জ গুলো আগামী 2021 সাল পর্যন্ত মওকুফ করা হোক, কিন্তু সেটা কিছুই করা হয়নি। আমরা বলেছিলাম যে ভ্যাট, যেটা 15% ভ্যাট আছে, সেই ভ্যাটটা মওকুফ করে দেওয়া হোক। আপনিও তো আজকে লক্ষ্য করেছেন যে গতকালকেই তেলের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 60 টাকা ছিল 63 টাকা করা হয়েছে।
এই যে 63 টাকা করা হলো 3 টাকা কিন্তু অনেক, কারণ আপনি জানেন যে তেল কিন্তু প্রায় 40% অপারেটিং কস্ট তেলের পিছনে চলে যায়। এখন এই তেলের দামটা যদি বেড়ে যায়, এটা কিন্তু একটা মারাত্মক হুমকির ব্যাপার। সেকেন্ডলি, ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আর ডোমেস্টিক ফ্লাইটের জন্য তেলের যে দামের পার্থক্য, এটা প্রায় 15 টাকা, 14 থেকে 15 টাকা, অর্থাৎ প্রায় 28 থেকে 30% বেশি। এইটাও আমরা বলেছিলাম যে ভ্যাট যদি নিতেই হয় 4-5% নেন, কিন্তু এই যে আপনি 28-30% যে পার্থক্য, এটা করলে তো আমাদের একেবারে সর্বনাশ হয়ে যাবে। এর উপরে যে অনেকগুলি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে আপনি শুনেছেন, এবং বিমানের আপনি দেখেছেন যে বহু টাকা দেনা রয়ে গেছে সিভিল এভিয়েশনের কাছে। এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সারচার্জ। এটা আপনি দেখবেন যে পৃথিবীর কোনো দেশেই এই ধরনের সারচার্জ নেই। 6% করে প্রতি মাসে হয়, অর্থাৎ বছরে 72%। অর্থাৎ বিমানের যদি 900 কোটি টাকা অ্যাকচুয়ালি মূল পাওনা হয়, দেখবেন যে ওটা চলে আসে 3000 চাচ্ছেন কোটি। যে আসলে বাজেটে যা রয়েছে এই খাতের আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত নয়। তাহলে আর্থিক সংকট যেটা হয়েছে করোনার জন্য এবং অনেক মানুষ আসলে চাকরি হারিয়েছে, তাদের জন্য এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা আশা করেছিলাম যে একটা বেল আউটের প্রোগ্রাম থাকবে, প্রণোদনার একটা বিষয় থাকবে। সেকেন্ডলি আমরা ভেবেছিলাম যে তেলের খাতে একটুখানি হলেও সাবসিডি দেওয়া হবে। আমরা ভেবেছিলাম যে আমাদের যে ভ্যাট গুলো আছে, যেমন আপনার আভ্যন্তরীণ রোডে আপনি গেলে 738 টাকা একটা ট্যাক্স দিতে হয়, এইটা মওকুফ করা হবে। কারণ 2800 টাকার ভাড়া যদি আপনি 723 টাকা গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়, তো বুঝতেই পারেন এটা প্রায় 30% মতন। এইটা যে কমানো হবে, যদি এইগুলো কমানো হতো, এমনকি যে নতুন হ্যাঙ্গার করা হয়েছে, সেই হ্যাঙ্গারের ভাড়া প্রায় 32 লক্ষ টাকা প্রতি মাসে, এবং বড়গুলা 25 লক্ষ টাকা। তো এইগুলোর ব্যাপারে বিবেচনা করা হবে। আসলে এইসব যদি করা হতো, এমন কিছু যদি প্রণোদনা দেওয়া হতো অন্যান্য সেক্টর যা দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি, আমার মনে হয় এই এয়ারলাইন্স গুলো টিকে থাকার একটা সুযোগ পেত। এখন যে আপনারা জানেন যে ইদানিং আরেকটি এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারলাইন্স অপারেশন থেকে বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থা যদি চলতে থাকে, এই ধরনের সিচুয়েশন তো অন্যান্য হয়তো বিমান টিকে যাবে, যেহেতু গভর্নমেন্ট একটা ব্যাকআপ রয়ে গেছে, কিন্তু বাকিদের অবস্থানটা অত্যন্ত খারাপ হবে। আমরা এগুলো বলেছিলাম। সেগুলো আমরা কাস্টম বা যে আমাদের ইম্পোর্ট সময় কিন্তু এক্সপোর্টের অন্য যে কোনো সময় আমরা যদি করোনার সাথে অন্য যে কোনো সময় তুলনা করি, সে সময় তুলনায় কিন্তু অভ্যন্তরীণ রুটে চাহিদা বেশি ছিল এবং ভাড়াও কিন্তু বেশি ছিল। তাহলে আসলে যে পরিমাণ ক্ষতির কথা বলা হচ্ছে যে 50 ভাগ ক্ষতি হচ্ছে, তাকে আসলে আপনার কাছে মানে যুক্তিসঙ্গত মনে হচ্ছে কিনা? দেখুন, আমরা কিন্তু বছরখানেক আগে তেলের দাম ছিল 40 টাকা 45 টাকা, এখন হয়েছে 63 টাকা। তো আপনি বুঝতেই পারতেছেন যে অবস্থানটা কোথায় চলে যাচ্ছে। আর করোনার সময় যে আমাদের বন্ধ ছিল, এই বন্ধটা কাটিয়ে ওঠা কিন্তু সাংঘাতিক একটা বিপজ্জনক। এটা কাটিয়ে ওঠা কিন্তু আরো 2 বছর যদি এরকম ভাবে আমরা পেতাম যাত্রী, তাহলে হয়তো হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। তো এইটা কিন্তু সেই অবস্থা যায়নি। আর সবচেয়ে বড় কথা যে তেল তেল যেখানে 42 টাকা 43 টাকা ছিল, সেটা 63 টাকা হয়ে গেছে আজকে। তো বুঝতে পারেন যে অবস্থানটা কি হচ্ছে। আরেকটি বিষয় যে সরকার অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা ঘোষণা করেছেন, সেখান থেকে প্রণোদনা না পাওয়ার অভিযোগ এই খাত সংশ্লিষ্টদের। এক্ষেত্রে আপনার মনে হয় কি করা উচিত? এবং ছোট করে আরেকটি বিষয় জানতে চাইবো যে এই খাতে অনেক লোক চাকরি হারিয়েছে, তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, একটাই যদি আপনার এয়ারলাইন্স গুলোকে সম্পূর্ণভাবে চালু করার সুযোগটা দেওয়া হয়, তবেই তাদের চাকরিতে পুনরুদ্ধার করা যেতে পারে। এবং এই যেটা একটু আগে বললাম, প্রণোদনা যদি দেওয়া হয়, কারণ এই মুহূর্তে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল সেক্টরে যেতে পারছি না তেমন একটা, কারণ বিভিন্ন দেশ আমাদেরকে ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, এবং করোনার সমস্যা হচ্ছে। যদি আপনি দেখবেন যে সাংঘাতিক টিকিটের ক্রাইসিস, কিন্তু টিকিটের ক্রাইসিস থাকা সত্ত্বেও আমরা কিন্তু ফ্লাইট গুলো চালু করতে পারছি না অন্যান্য দেশের কিছু রেস্ট্রিকশনের কারণে। তো সেই দিক দিয়ে একটা সমস্যা রয়ে গেছে, এবং যেসব এমপ্লয়িরা চাকরি হারিয়েছে, তাদের চাকরি দেওয়াটা ব্যাক করাটা তখনই সম্ভব হবে যখন আমরা এয়ারলাইন্সকে সঠিকভাবে চালু করতে পারবো। তবে আমি মনে করি যে প্রণোদনা যদি দেওয়া হয়, সহজ শর্তে যদি ঋণ দেওয়া হয়, তবে হয়তো বা এয়ারলাইন্স গুলোকে ঠিক মতো রাখা যাবে, এবং তাদেরকে হয়তো চাকরিতেও কিছুটা সাহায্য করা যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানাবো পরবর্তী সংবাদ। প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য বাড়াতে কুড়িগ্রামের চিলমারিতে নদী বন্দরের উন্নয়ন করবে সরকার। এজন্য মঙ্গলবার একনেক সভায় একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ 6 মাস থেকে বাড়িয়ে 10 মাস করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ভারতের আসাম এবং নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের জন্য কুড়িগ্রামের চিলমারি এলাকা গুরুত্বপূর্ণ। তাই অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চিলমারি নদীবন্দরের উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার একনেক সভায় চিলমারি এলাকায় নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে নদীবন্দরের উন্নয়নে 235 কোটি 59 লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চিলমারি বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করে দিলেন হাকাও গাড়ি বাই চিলমারি বন্দরে। আব্বাসুদ্দিন আমাদের মরহুম, আমাদের জাতীয়ই বলতে পারি এক্সেলেন্সে, পল্লীগানের সম্রাট, তার সেই বিখ্যাত গানের কথা মনে করে এটা মানে কেন বললেন যে এটা আগে বন্দর ছিল, এই জন্যই গানটা এটা ঢুকছে 100 বছর আগে, 100 বছর আগের গান ঢুকে। সভায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর জন্য সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে 348 কোটি টাকা বাড়িয়ে মোট খরচ ধরা হয়েছে 1207 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন প্রশিক্ষণের উপরে এবং বলছেন যে এই যে 2 মাস 1 মাস ট্রেনিং দেওয়া এতে পোষাবে না, লম্বা ট্রেনিং দেওয়া যাতে করে বেশি করে শেখে। নয় উনি বলছেন 10 মাস দেওয়ার জন্য। ওনার কথা এটা হয়তো পণ্ডিতরা বলে 12 মাস করেন, এখন 6 মাস, এটা 10 মাস করতে হবে ফাউন্ডেশন ট্রেনিং। সভায় জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন এবং বিভিন্ন জায়গায় ধান শুকানো ও সংরক্ষণে আধুনিক সাইলো নির্মাণ প্রকল্প সহ মোট 6,651 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার পরিমাণ বেশি হয়, আগের মাসের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। চাল, সবজি, মাছ ও বিভিন্ন মশলার দাম কমে যাওয়ায় এপ্রিল মাসের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম মান্নান। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে 4.87%, যা আগের মাসে ছিল 5.57%। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 5.86%। আপনাদেরকে বলেছিলাম 5.56 এপ্রিলের লাস্টে, মে লাস্টে 5.26, তার মানে 0.30 কমেছে, হুইচ ইজ গুড নিউজ ফর আস, উই আর ভেরি হ্যাপি। 0.30 কমেছে, যদিও খাদ্যে বোধহয় একটু খাদ্যে বেশি কমেছে তুলনামূলকভাবে, আর বেড়েছে হ্যাঁ খাদ্য বহির্ভূত অন্যান্য আইটেম যেগুলো ওখানে একটু বেড়েছে। দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো এসএমই প্ল্যাটফর্মের লেনদেন শুরু হবে। প্রথম অনুমোদন পাওয়া এসএমই কোম্পানি নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের লেনদেন 10 জুন থেকে শুরু করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এর মাধ্যমে উদ্বোধনের 2 বছর পর চালু হতে যাচ্ছে শেয়ার বাজারে স্মল ক্যাপিটাল বোর্ড বা এসএমই প্ল্যাটফর্ম। দেশের 2 স্টক এক্সচেঞ্জে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তালিকাভুক্তির জন্য প্রায় 2 বছর আগে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি হয়, কিন্তু বিভিন্ন কারণে লেনদেন চালু হয়নি এই প্ল্যাটফর্মে। তবে এবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে নিয়ালকো অ্যালয়েস প্রথম লেনদেন শুরু করতে যাচ্ছে এসএমই প্ল্যাটফর্মে। নিয়ালকো অ্যালয়েস প্রতিটি 10 টাকা মূল্যের 75 লাখ শেয়ার বাজারে ছেড়ে 7.5 কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে মোট 134 কোটি 39 লাখ টাকার আবেদন পড়েছে, যা শেয়ারের তুলনায় প্রায় 18 গুণ বেশি। পরবর্তীতে নিয়ালকো ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেনের জন্য আবেদন করবে। তবে প্রথম এসএমই কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হওয়ায় আশাবাদী নিয়ালকো কর্তৃপক্ষ। আমরা 10 জুন 2021 সালে আমাদের আনুষ্ঠানিক শেয়ার ট্রেড করতে শুরু যাচ্ছি এসএমই প্ল্যাটফর্মের প্রথম কোম্পানি হিসেবে চিটাগাং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। এই তালিকাভুক্তির মাধ্যমে আমরা আমাদের বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ এবং ব্যবসা সম্প্রসারণ সহ বিনিয়োগকারীদের লক্ষ্যমাত্রা পূরণ করতে আপ্রাণ চেষ্টা করব। ভবিষ্যতে এসএমই থেকে আমাদের মূল আইপিওতে যাওয়ার উদ্দেশ্য আছে, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এসএমই প্ল্যাটফর্ম থেকে ভবিষ্যতে মূল বাজারেও স্থানান্তরিত হতে পারবে এসব কোম্পানি। এজন্য অবশ্য পরিশোধিত মূলধন 30 কোটি টাকায় উন্নীত করতে হবে। এদিকে তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে অরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, সুব্রা সিস্টেমস লিমিটেড, মুস্তাফা মেটাল ইন্ডাস্ট্রিজ এবং মাস্টারফিড অ্যাগ্রোটেক লিমিটেড। এসএমই খাতের এই কোম্পানিগুলো ডিএসসি এবং সিএসসি 2 স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে তালিকাভুক্তি হলে আগামীতে বিনিয়োগের ক্ষেত্র বাড়বে বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার মূল্যসূচকের উত্থান হয়েছে দেশের 2 শেয়ার বাজারে।
এ সময় 49 ভাগ শেয়ারের দর বেড়েছে ডিএসইতে, তবে সামান্য কমেছে লেনদেনের পরিমাণ। একই চিত্র অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সার্বিক সূচক বেড়েছে 114 পয়েন্ট। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর থেকে উত্থান পতন থাকলেও বেলা 1:30টার পর বাড়তে থাকে সূচক। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 47.25 পয়েন্ট, অবস্থান করছে 6023 পয়েন্টে। সূচক বাড়লেও সামান্য কমেছে লেনদেন। মোট লেনদেন হয়েছে 2065 কোটি 75 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 17.5 কোটি টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 369টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 145টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং তৃতীয় ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইসলামিক ফাইন্যান্স, দ্বিতীয় ন্যাশনাল ফিড মিল এবং তৃতীয় জেমিনি সি ফুড। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 113.95 পয়েন্ট। লেনদেন হয়েছে 85 কোটি 77 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চীনের আমদানি। মে মাসে আমদানি বেড়েছে 51.1%, যা 2011 সালের জানুয়ারির পর সবচেয়ে দ্রুততম প্রবৃদ্ধি। অবশ্য প্রত্যাশার তুলনায় পিছিয়ে পড়েছে দেশটির রপ্তানি। এজন্য দক্ষিণ চীনের বন্দরগুলোতে করোনা সংক্রমণ এবং ইউয়ানের মূল্য বৃদ্ধিকে দায় দিচ্ছেন অর্থনীতিবিদরা। করোনার অভিঘাত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি। বিধিনিষেধ শিথিলের এ সময়ে বিশ্বজুড়ে বেড়েছে বিভিন্ন পণ্যের চাহিদা। বাড়তি চাহিদার বড় একটি অংশ যোগান দিচ্ছে সবার আগে করোনা নিয়ন্ত্রণে সফল দেশ চীন। উৎপাদন খাত গতিশীল হওয়ায় বিপুল পরিমাণ কাঁচামাল আমদানি করতে হচ্ছে চীনকে। ডলারের হিসেবে মে মাসে চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 27.9% বেড়েছে। এপ্রিলে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল 32.3%। অন্যদিকে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে 51.1%। এ প্রবৃদ্ধিতে মূল অবদান রেখেছে বিশ্বজুড়ে কয়লা, ইস্পাত, আকরিক লোহা ও তামা জাতীয় পণ্যের কাঁচামালের দাম বৃদ্ধি। করোনা টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো। এর ফলে চীনা পণ্যের চাহিদা আরও জোরালো হয়েছে। তবে বৈশ্বিক কাঁচামাল ও পরিবহনে ব্যয় বৃদ্ধি, অবকাঠামোগত দুর্বলতা এবং ইউয়ানের মূল্য বৃদ্ধির মতন বিষয় চীনের পূর্বাভাসকে কিছুটা ম্লান করেছে। মে মাসে 4,553 কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্তের কথা জানিয়েছে চীন। এপ্রিলে এ পরিমাণ ছিল 4,286 কোটি ডলার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।